নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু কিছুক্ষণ আগেই জামশেদপুরকে ট্রাইবেকার এবং তারপরে সাডেন ডেতে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো মোহনবাগান। তবে এই যে এই ম্যাচ থেকে মোহনবাগান কি পেলো বা মোহনবাগান আজকে যে জয় পেলো, এই জয়টা এত কষ্টার্জিত জয় কেন হলো, কোথায় গিয়ে আটকে যাচ্ছিল মোহনবাগান বারবার জামশেদপুরের সামনে, জামশেদপুরের ফুটবলেও বা কোথায় মোহনবাগানকে টেক্কা দিচ্ছিল বারবার, এই সব নিয়ে কিন্তু আলোচনা করব মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচের আজকের 5 পয়েন্টস নিয়ে। এবং সেই আলোচনায় সবার প্রথমেই যেটা আসবে সেটা হলো ফিটনেস। জামশেদপুর এবং মোহনবাগানের যদি সবার প্রথম কোনো জিনিস তফাৎ তৈরি করে সেটা হলো ফিটনেস। দেখুন, জামশেদপুরও ডুরান্ড কাপ খেলছে, তারাও গ্রুপ স্টেজে 3টি ম্যাচ খেলেছে, মোহনবাগান ডুরান্ড কাপ খেলছে, তারাও গ্রুপ স্টেজে 3টি ম্যাচ খেলেছে। এখানে কোনো দল যে বেশি ম্যাচ খেলেছে এই কথা কিন্তু ম্যানেজমেন্ট বলতে পারবে না। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু মাঠে দেখা গেল যে জামশেদপুর ফুটবলারদের যে ফিটনেস রয়েছে, মোহনবাগান ফুটবলারদের ফিটনেস কিন্তু তাদের থেকে প্রায় অনেকটাই কম। 19-20 এইখানে বলা যায় না, হতে পারে 18 এবং 20 বা 17-20ও হতে পারে। সেখানে দাঁড়িয়ে এই ফিটনেসের জন্যই কিন্তু জামশেদপুর ফুটবলাররা বারবার বেগ দিচ্ছিল মোহনবাগানকে। আমার সাথে রয়েছে আমার এই সহকর্মী সৌরভ মুখার্জি। কি বলবে সৌরভদা এই জায়গায় দাঁড়িয়ে ফিটনেসে কোথায় ঘাটতি হচ্ছে মোহনবাগানের? প্রথমেই বলি, আজকের ম্যাচটা যদি ওভারঅল একটা আখ্যা দেওয়া যায় তাহলে বলা যেতে পারে মোহনবাগান উতরে গেল একদম। জামশেদপুরকে হয়তো 9-8 গোলে হারিয়েছে, গোলের পরিসংখ্যানটা যদি দেখা যায়, কিন্তু পারফরমেন্সের বিচারে আজকে কিন্তু প্যানাজিওটিসের টিম উতরে গেল। স্রেফ পেনাল্টিতে টাই ব্রেকারের সময়, সাডেন ডেথের সময় জামশেদপুরের ফুটবলার মামা গোলের সুযোগ নষ্ট করায়, বিশাল সেই গোলটা বাঁচিয়ে দেওয়ার পর। না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত। আমি ফিরে আসি তোমার পয়েন্টে, যেটা বললে ফিটনেস। একদমই আজকে গোটা ম্যাচ জুড়ে যদি মোহনবাগানের ঘাটতি কিছুতে দেখা গিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই ফিটনেস। সেটা লিস্টন কোলাসো, মনবীর সিং থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, ডেজান ড্রাজিদ, জেমি ম্যাকলারেন, সকলের মধ্যেই সেই অভাবটা চোখে পড়েছে। হয়তো এটা প্রাক মরশুম টুর্নামেন্ট হিসেবে বিচার করা হয়, প্রি সিজন হিসেবে এই টুর্নামেন্টটাকে কোচও দেখছেন, কিন্তু জামশেদপুর এফসি তারা যে ফুটবলটা আজকে যুবভারতীতে দাঁড়িয়ে উপহার দিয়ে গেল, তারা যেটা খেলে গেল, সেখানে বিদেশিহীন একটা দল নিয়ে তারা যেভাবে মোহনবাগানকে বারবার এলিমিনেট করলো, তাতে কিন্তু বোঝা গেল যে প্যানাজিওটিসের দলে এখনও কিন্তু ফিটনেসের ঘাটতিটা রয়ে গেছে। এবং সেই কারণেই কিন্তু যখন জামশেদপুর এফসি আক্রমণে আসছে বারবার, তখন মোহনবাগানের ডিফেন্স লাইন আর মিডফিল্ডের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হলো, এবং সেই গ্যাপটাকেই কিন্তু সানান আমানসিকেরা কাজে লাগিয়ে দিয়ে চলে গেলেন। যদিও জামশেদপুর এফসি যে গোলটা করেছে সেটা সম্পূর্ণ বিশাল কাইতের একটা এরর থেকে গোল করেছে, কিন্তু যদি ফুটবলের ভিত্তিতে দেখা যায়, আজকে পারফরমেন্সের ভিত্তিতে দেখা যায়, মোহনবাগান কিন্তু লাস্ট 3টে ম্যাচ যেভাবে খেলেছে, আমি যদি সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ এবং সিআইএসএফ এর বিরুদ্ধে ম্যাচ, এই দুটো ম্যাচ যদি আমি বাদও দিই, মোহনবাগান ডার্বি খেলেছিল যে ইন্টেন্সিটিতে, সেই ইন্টেন্সিটি আজকে কিন্তু মোহনবাগান দেখাতে পারেনি। মনে রাখতে হবে, এর পরের ম্যাচটা কিন্তু সেমিফাইনাল, মোহনবাগানকে খেলতে হবে শিলংয়ে গিয়ে। সেখানকার অল্টিটিউড, সেখানকার ওয়েদার কমপ্লিটলি আলাদা, এবং শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলুক বা নর্থ ইস্টের বিরুদ্ধে, মোহনবাগানকে কিন্তু খেলতে হবে তাদের ডেরায়। অর্থাৎ ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য আরও কঠিন হবে, এবং আজকের পর মোহনবাগান অনুশীলনের জন্য একটা দিন সময় পাবে। কালকে রিকভারি সেশন, মূলত পরশুদিন মোহনবাগান শিলং উড়ে যাবে। এই ফিটনেস নিয়ে নর্থ ইস্ট বা শিলংকে আটকানো প্যানাজিওটিসের জন্য কাজ কিন্তু কঠিন। তবে প্যানাজিওটিস যেভাবে দলটাকে গঠন করছেন, তাতে তার উপর ভরসা রাখাই যায়, তার উপর অবশ্যই সমর্থকেরাও ভরসা রাখবেন। কিন্তু সমস্যার জায়গা যেটা তৈরি হচ্ছে, যে ফিটনেসের অভাব গত মরশুমে, তার আগের মরশুমে আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি মোহনবাগান। ফিটনেস তো একটা বড় বিষয় রয়েছেই, তার সাথে সাথে কিন্তু সৌরভদা এই বিষয়টাও একটা বিশাল বড় বিষয় যে কোচের যে স্ট্র্যাটেজি, কোচের যে মতাদর্শ, কোচের যে চিন্তাভাবনা, তার সাথে কিন্তু এখনও যেন ঠিক মিলিয়ে উঠতে পারছেন না মোহনবাগান ফুটবলাররা। এবং কোচ কিন্তু সাংবাদিক সম্মেলনে অকপটে তিনি সেটা বললেন যে আমার ফুটবলাররা আজকে যে ফুটবলটা খেলেছে সেটা আমার পছন্দ হয়নি, এবং আমি যেভাবে ওদেরকে ভেবেছিলাম যে আমার ফুটবলাররা খেলবে, যে জায়গায় যে ফুটবলার থাকবে তারা সেখানে ছিল না। একটা সময় পরে আমাদের ফুটবলাররা বুঝতেই পারছিল না কোন পজিশন নেওয়া হবে, কাকে ওপরে উঠতে হবে, কাকে নিচে নামতে হবে। এবং
তারা বল লুজ করতে শুরু করে এবং সেখান থেকে জামশেদপুর খেলাটা ধরে নেয়। কোথায় অসুবিধাটা হচ্ছে বলে মনে হচ্ছে? দেখো কোচ প্রথমেই যে কথাটা বললেন যে 2 বছর ধরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা 4 সপ্তাহে বদলে ফেলা সম্ভব নয়, এবং আমরা যদি গত দুটো মরশুমের খেলা দেখি মোহনবাগানের সার্জিও লোবেরার তত্ত্বাবধানে এবং মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান একটা অন্য দর্শনে ফুটবল খেলছে। একদম। এই মরশুমে মোহনবাগান কমপ্লিটলি সেই দর্শন, একটা নতুন দর্শনে ফুটবল খেলছে, যেখানে প্যানাজিওটিস তার ফিলোসফিটাকে অ্যাডপ্ট করাতে চাইছেন। এখানে কিন্তু ফুটবলারদের ওপর একটা দায়িত্ব থাকে, লিস্টন কোলাসো, মানবীর, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, তাদেরকে কিন্তু এই নতুন যে ফিলোসফিটা সেটা কুইক অ্যাডপ্ট করতে হবে। কোচ কি চাইছেন সেটা ডেলিভার করতে হবে, এবং আজকে কিন্তু সেটা তারা ডেলিভার করতে পারেনি, সেটা কিন্তু ম্যাচ দেখেই বোঝা গেছে। এবং কোচ পরিষ্কার বলে দিলেন যে মানবীর আর লিস্টন তারা সঠিক জায়গায় ছিল না, সেখান থেকে জামশেদপুর বলের দখল নিয়েছে, ডিফেন্সিভ ল্যাপস হয়েছে, এই কথাগুলো কোচ স্বীকার করলেন। এটা কিন্তু অবশ্যই ফুটবলারদেরকেও কনফিডেন্স দেবে, কারণ দেখো একটা ফুটবলার যখন দেখছে যে কোচ আমাকে ভুল হলে সমালোচনা করছেন আর আমি ঠিক করলে আমাকে বাহবা দিচ্ছেন, তখন তার মধ্যেও একটা তাগিদ আসবে। তো আমার মনে হয় কোথাও ফুটবলারদের ওপর একটা বাড়তি দায়িত্ব থাকবে, এবং কোচও আরও বেশি সময় হাতে চাইবেন। সেই সময়টা তিনি পেলে নিশ্চয়ই তিনি সেই ভুলগুলোকে শুধরে দিতে পারবেন। তবে কোচের এই যে ম্যাচ রিডিংটা, আজকে যেভাবে সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিটা মুহূর্তকে ধরে ধরে আলাদা আলাদা করে বলে দিলেন যে এইটা প্রথম আমার ডিফেন্সিভ ল্যাপস হয়েছে, তারপর আমার প্লেয়াররা পজিশনে ছিল না, তার জন্য আমার মাঝমাঠ এবং আক্রমণের মধ্যে গ্যাপ বেড়ে গেছে, সাহাল আব্দুল সামাদকে যে ফুটবলটা তার থেকে চাইছি সেটা সে ডেলিভার করতে পারছে না, এই যে ভুলগুলোকে আইডেন্টিফাই করা, এটা কিন্তু অবশ্যই মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোতে আরও বেশি হেল্প করবে বলে মনে হয়। অবশ্যই সেটা তো হবেই, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে কিছু ফুটবলারদেরও তো নিজের দায়িত্ব বুঝে নিতে হয় সৌরভদা। সেখানে দাঁড়িয়ে একজন ফুটবলারের নাম কিন্তু আজকে বলতেই হচ্ছে, সেটা হলো লিস্টন কোলাসো। শেষ ম্যাচে তিনি যে পারফরমেন্স করেছেন সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, প্রশ্ন ওঠার থেকেও বেশি হাস্যকৌতুক হয়েছে আমরা দেখতে পেয়েছি, নানা রকমের মিম ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সেটাও আমরা দেখতে পেয়েছি। কিন্তু লিস্টন কোলাসো আজকে যে ফুটবলটা খেললেন সেই ফুটবলটাকে কি সত্যি মোহনবাগানের জার্সি গায়ে খেলা একজন ফুটবলারের ফুটবল বলে মনে হলো? মানে আজকে লিস্টন কোলাসো যে রিসটা করলেন, যেখানে সাহাল দুর্দান্তভাবে আলবিনো গোমসের থেকে চেস করে বলটা নিল এবং লিস্টনকে বলটা রাখলো, সেখানে লিস্টনের পায়ে ধরে ফিনিশ করার কথা, কারণ গোলবারের নিচে টেকাঠির নিচে জামশেদপুরে আলবিনো গোমস তখন নেই, কিন্তু তিনি কী করলেন, সেই বলটাকে ধরতেই পারলেন। কি মনে হচ্ছে? দেখো এই প্রসঙ্গে বলতে হলে আমি শুধু লিস্টনকে নিয়ে একা কথা বলবো না, লিস্টনের পারফরমেন্স অবশ্যই আতশ কাচের নিচে রয়েছে। আমার মনে হয় এই মরশুমে লিস্টনের চ্যালেঞ্জ আরও কঠিন, কারণ ছাংতে মোহনবাগানে এসে গেছে, ছাংতে যদি ডান প্রান্তে খেলে তখন কিন্তু বাঁ প্রান্তে খেলার জন্য ডেজান ড্রাজিচ তৈরি হয়ে যাবে, তখন কিন্তু লিস্টন কোলাসোকে বেঞ্চে বসতে হলেও বসতে হতে পারে। ফলে লিস্টনকে যদি এই দলের প্রথম একাদশে পাকাপোক্তভাবে জায়গা করতে হয়, তাকে সেই পারফরমেন্সটা ডেলিভার করতে হবে। কিন্তু যে প্রসঙ্গটা আমি রাখবো এখানে, মোহনবাগানের দুটো উইং, লিস্টন কোলাসো এবং ডেজান ড্রাজিচ, কারণ এখনও অবধি ডুরান্ট কাপে প্যানাজিওটিস মানবীরকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে। ফলে আমরা যদি দুটো উইংয়ের কথা বলি, যখন মোহনবাগান শুরু করছে ডান দিকে ডেজান ড্রাজিচ থাকছে, বাঁ দিকে লিস্টন থাকছে, পরে সুইচ ওভার করে নিচ্ছে দুজন, কিন্তু দুজন ফুটবলারই তারা কিন্তু আপ টু দ্য মার্ক নয়। ডেজান ড্রাজিচ আজকে হয়তো একটা অ্যাসিস্ট করলেন ঠিকই, কিন্তু তাকে গত মরশুমে যে ছন্দে দেখা গিয়েছিল সেই ছন্দে কিন্তু এখনও পর্যন্ত তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এটা কিন্তু অবশ্যই প্যানাজিওটিসের কাছে একটা চিন্তার কারণ থাকবে, কারণ আমরা প্র্যাকটিসের সময় বারবার দেখেছি প্যানাজিওটিস যেটা করেন, দুই উইং থেকে বল নিয়ে এসে সেটাকে বক্সের মধ্যে ফেলো, যত বেশি সম্ভব গোল করো, এটা তার থিওরি। এই থিওরিতে কিন্তু দুটো উইংকে অনেক বেশি সচল থাকতে হবে, যেটা কিন্তু থাকছেন না। এবং লিস্টন কোলাসো শুধু এই ম্যাচের মিস নয়, গত দুটো ম্যাচ জুড়ে যে সুযোগ নষ্ট করেছেন সেই সুযোগ অনেক ফুটবলার হয়তো গোটা মরশুম জুড়ে পান না। তো সেখানে আজকে লিস্টন কোলাসো ফাঁকা গোলে বলটা রিসিভ করতে পারলেন না। এটা একেবারে একটা ফুটবলারের এবিসিডি, বেসিক বলা হয় যে বল রিসিভ করাটা। সেখানে তার যে বডি ল্যাঙ্গুয়েজটা হাইলাইটসের সময় দেখলাম, যেখানে সাহাল আব্দুল সামাদ বোধহয় 100%-এর মধ্যে 200% এফোর্ট দিয়ে দিয়েছেন বলটাকে রিকভার করে বক্সে ডেলিভার করার জন্য, সেখানে লিস্টন কোলাসো সম্পূর্ণ মানে নিজেকে ছেড়ে দিয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন চুপচাপ। এই জায়গাটাকে আমার মনে হয় কোথাও শুধরোতে হবে, লিস্টনকে আরও বেশি তাগিদ দেখাতে হবে, না হলে কিন্তু লিস্টন কোলাসো নিজেকে ডেলিভার করতে পারবেন না। লিস্টন কোলাসোকে নিয়ে যেমন আমরা কথা বললাম, সেই রকম কিন্তু আরেকজন ফুটবলারকে নিয়েও কথা বলতে হয়। মোহনবাগানের শেষ কয়েক মরশুম ধরে ত্রাতা বলা যেতে পারে তাকে, তিনি হলেন বিশাল কায়েত।
বিশাল আজকে কিন্তু যে গোলটা মোহনবাগান কনসিড করেছে জামশেদপুরের কাছে, সেইখানে বিশাল কায়েতের দোষ ছিল। তিনি বলটা পাঞ্চ আউট করে বের করে দিতে পারতেন, তিনি কর্নারের দিকে বের করে দিতে পারতেন, মানে মাঠের বাইরে বের করে দিতে পারতেন, কিন্তু বলটা তিনি যখন পাঞ্চ করেন তিনি এতটাই সফট পাঞ্চ করেন যে বলটা একদম সামনে পড়ে। সেখানে জামশেদপুরের যে স্ট্রাইকার দেবেন্দ্র মারগাঁওকর তিনি দৌড়ে আসেন এবং বলটা রেঞ্জের মধ্যে পেয়ে যায়, তিনি বিশাল কায়েতকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। কিন্তু তার আগে একটা বল, যদি আপনারা যারা খেলা দেখেছেন তারা অবশ্যই মনে আছে যে সানান একটা বল নিয়ে ঢুকে পড়েছিল ভেতরের দিকে, এবং যেটা আমানকে বলটা বাড়ায়, একদম ফাঁকাতে আমানকে বাড়ানো হয়। আমান দৌড়ে সেই বলটা যখন নিয়ে যাচ্ছে তখন তার আশেপাশের কোনো মোহনবাগান ফুটবলার নেই, সেইখানে দাঁড়িয়ে 1:1 কিন্তু বিশাল সেভ করে, নাহলে তখনই কিন্তু 1-1 হয়ে যায়। এরপরে যখন ট্রাইবেকারে এলো খেলাটা, সেই ট্রাইবেকারে আসার সময় কিন্তু বিশাল কায়েতকে বেশ কনফিডেন্স লেগেছে এবং শেষে বিশাল কায়েতের হাতেই কিন্তু মোহনবাগান জিতলো, এই কথাটা বলা যেতেই পারে। সেখান থেকে দাঁড়িয়ে বিশাল কায়েতের এই যে প্রতিবার বিশাল কায়েতই ত্রাতা হয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ে কি বলবে? দেখো, একজন বড় ফুটবলারের পরিচয় বোধহয় এখানেই। বিশাল কাহিতের ওপর মোহনবাগান কতটা ভরসা রাখে সেটা মোহনবাগানের দল গঠন দেখলে বোঝা যাবে। গত 3-4 বছরে মোহনবাগান প্রপারলি বিশাল কাহিতের কোনো ব্যাকআপ সেভাবে নেননি। মোহনবাগান যারা জুনিয়র থেকে উঠে আসে, রিজার্ভ দল থেকে উঠে আসে, বা দ্বিতীয় সারি তৃতীয় সারির গোলরক্ষক যারা, তাদের উপরেই কিন্তু বেঞ্চের দায়িত্বটা থাকে। এবং বিশাল কাহিত তিনি দীর্ঘদিন ধরে মোহনবাগানের 1 নম্বর পছন্দ এবং তিনি নিজেকে ডেলিভার করে চলেছেন, আজকেও তাই করলেন। তার ভুল থেকেই গোলটা হজম করলো মোহনবাগান, এবং সেখান থেকে যখন ম্যাচের অন্যতম কঠিন পরিস্থিতি, যেখানে তাকে গোল বাঁচাতেই হবে, সেই জায়গায় কিন্তু তিনি ত্রাতা হয়ে দাঁড়ালেন। বিশাল কায়েতকে নিয়ে প্রশংসা করলেন কোচ, এবং শুধু বিশাল কায়েতকে নিয়ে প্রশংসা করলেন এটা বললে বোধহয় ভুল হবে। বিশাল কায়েতের ওপর কোচের কতটা ভরসা রয়েছে সেটাও সাংবাদিক সম্মেলনে বোঝা গেল। এবং বিশাল কায়েতও জানেন যে তার উপর মোহনবাগান সমর্থকদের কতটা ভরসা, তার উপর টিমের কতটা ভরসা, তাই তিনি অবিচলিত থেকে নিজের কাজটা করে যান। এটাই বোধহয় বিশাল কায়েত, এবং সেই কারণেই বাগানের বাজ পাখি বা বিশাল কায়েতকে দ্য সেভিয়ার ইত্যাদি ছদ্মনাম তাকে দেওয়া হয়েছে মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে। তবে সবসময় তো আর বিশাল কায়েতের ওপর ভরসা করলে হবে না, তিনি শেষ দুর্গের প্রহরী, তারও ভুল হতে পারে, এবং আজকে সেটাই হয়েছিল। কিন্তু বিশাল আরও একবার প্রমাণ করলেন তিনি কেন বিশাল। তো সেখানেই বোধহয় মোহনবাগানের বিশাল কায়েতকে জার্সি দেওয়া, বিশাল কায়েতকে গোলকিপারের দস্তানা পরানোর সার্থকতা। এ তো গেল বিশাল কায়েতের কথা। এইবারে একদম শেষ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি, এবং সেইখানে দাঁড়িয়ে এমন একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, ভারতীয় ফুটবলে যেটা হয়তো প্রবলেম হিসাবে রাবার স্ট্যাম্প পড়ে গেছে, সেইটা হলো রেফারি। আজকে সাংবাদিক সম্মেলনে এসে কোচ প্রথমেই যেটা বললেন, তিনি বললেন যে আমাকে এবার হয়তো সাবধান থাকতে হবে রেফারিদের থেকে। মানে একজন কোচ, তিনি তার বিপক্ষ দলের ফুটবলারদের কথা বলছেন না, তিনি কোনো দলের কথা বলছেন না, তিনি বলছেন আমাদের সাবধান থাকতে হবে কার থেকে? রেফারির থেকে, যার দায়িত্ব কি একটা ম্যাচকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। আর এটা বলার কারণ কি? ভুল, আমরা তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। যদি সাদা চোখে আপনি দেখেন, দুটো শিওর পেনাল্টি, সেই দুটো পেনাল্টি হয়, সেই দুটো পেনাল্টি আজকে রেফারি দিল না মোহনবাগানকে। একদিকে প্রসারিত হাতে প্রভাত লাকড়া বল আটকালো, সেইটাও পেনাল্টি হয়, সেটাও দেওয়া হলো না। অন্যদিকে প্রতীক চৌধুরী আলবার্তোকে প্রায় টেনে ফেলে দিলেন, মানে ফুটবলের জায়গায় WWE খেললেন ওখানে আলবার্তোর সাথে, সেটাও রেফারি চোখে পড়লো না, রেফারি সেটাকেও দেখলেন না। এই যে দুটো ইনসিডেন্টে রেফারি পেনাল্টি দিল না, এবং এইভাবে যে বঞ্চিত হলো মোহনবাগান। আজকে যদি মোহনবাগান ম্যাচটা হেরে যেত, সত্যি তোর জবাবদিহি করতে হতো এই রকম মানে রেফারিংকে। এটা নিয়ে বলতে বলতে বোধহয় আমরা ক্লান্ত হয়ে গেছি, কোচেরাও ক্লান্ত হয়ে গেছেন, আমরা যারা সাংবাদিক আমরাও প্রশ্ন তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। কারণ আমাদের কাজ প্রশ্ন তোলা, উত্তর দেওয়ার বোধহয় কেউ নেই। উত্তর দেওয়ার থাকলে হয়তো এতদিনে সমস্যার সমাধান হতো। গতকাল রাতেও যখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই 5 পয়েন্টসের ভিডিওটা দিচ্ছিলাম ইস্টবেঙ্গল ম্যাচের পরে, ঠিক একই প্রশ্ন নিয়ে আমরা 5 পয়েন্টসে বলেছিলাম, যেখানে ইস্টবেঙ্গলের পক্ষে একটি সিদ্ধান্ত চলে গিয়েছিল, আর্মি রেড একটি পেনাল্টি পেতে পারত। এবং তখনই আমাদের প্রতিনিধি সায়ন একটি প্রশ্ন তুলেছিল যে সৌরভদা, আগামীকাল মোহনবাগানের ম্যাচ রয়েছে, তখন যদি মোহনবাগানের বিরুদ্ধে একটা এরকম সিদ্ধান্ত যায় তাহলে কি হতে পারে। আমি জানি না আমাদের প্রতিনিধি সায়ন ভবিষ্যৎ পড়তে পারে কিনা, বোধহয় কালকে পড়ে ফেলেছিল। আজকে ঠিক সেই ঘটনাটাই আমরা দেখতে পেলাম, মোহনবাগান দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হলো। এবার প্রশ্ন উঠতে পারে, আপনারা কি করে জানলেন নিশ্চিত পেনাল্টি? কারণ কমেন্ট বক্সে এই ধরনের বার্তা এসে থাকে, আপনারা কি করে জানলেন? আপনারা কি ফুটবলটা সব বুঝে গেছেন? না, আমরা ফুটবলটা সব বুঝে যাইনি। সাদা চোখে যতটুকু দেখা যায়,
আমরা যখন ম্যাচটা দেখলাম যে বাঁ প্রান্ত থেকে ডেজান ড্রাজিচ একটি বল বক্সের মধ্যে ফেললেন। সেই বক্সে একেবারে সামনে গোলকিপারের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রভাত লাকড়া। তিনি বলটা চেস্ট ট্র্যাপিংয়ে কভার করতে গেলেন, বলটি একটু বাঁক খেয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক পিছনে দাঁড়িয়েছিলেন মনবীর সিং। যদি প্রভাত লাকড়া বলটা কভার করতে না পারতেন, একেবারে ফাঁকা জায়গায় বল পেয়ে যেতেন মনবীর, আরামসে গোল করে দিতে পারতেন। গোল নাও হতে পারতো, সেটা নিয়ে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু সুযোগটা তৈরি হয়ে যেত। লাকড়ার প্রসারিত হাতে বল বাধা পেল, রেফারি দেখতে পেলেন না, পেনাল্টির সিদ্ধান্ত দিলেন না। দ্বিতীয় মুহূর্ত, ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, ডাইং মিনিটস চলছে, মোহনবাগান 1 জামশেদপুর FC 1, যেখানে একটি স্পট কিকের সিচুয়েশন, বল ভাসানো হয়েছে বক্সের মধ্যে, আলবার্তো রড্রিগেজ সেই বলটার জন্যই যাচ্ছেন, প্রতীক চৌধুরী পিছন থেকে জার্সি ধরে তাকে ফেলে দিলেন বক্সের মধ্যে। রেফারি দেখতে পেলেন না, নাকি চোখ এড়িয়ে গেল এটা বলা কঠিন। রেফারি দেখলেন না, নাকি না দেখার ভান করলেন। যেভাবে রেফারিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এতে কিন্তু ডুরান্ট কাপ সহ ভারতীয় ফুটবলের মান নিয়ে প্রশ্ন উঠবে। কারণ এটা প্রথমবার নয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতো দল তারা বঞ্চিত হচ্ছে। আমরা বাংলার ফুটবলের জন্য কথা বলি বারবার, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। গতকালও আমরা বলেছি, গতকাল যখন ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং আজকেও ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে যদি পেনাল্টি মোহনবাগান পেতো তাহলে ম্যাচের রং কিন্তু বদলে যেতে পারতো। তাহলে 9 নম্বর সাডেন ডেতে শট পর্যন্ত হয়তো ম্যাচ গড়াতে হতো না। তো জানি না এই প্রশ্নের উত্তর কে দেবেন। ভারতীয় ফুটবলের যারা শীর্ষকর্তার আসনে বসে রয়েছে তাদের চোখে এগুলো পড়ছে কিনা, বা ডুরান্ট কমিটি যারা এই প্রতিযোগিতাকে চালনা করছেন তাদের চোখে পড়ছে কিনা, কিন্তু কোথাও গিয়ে ফুটবলের মান নিয়ে প্রশ্ন উঠছে। এবং কোচ আজকে বললেন শুধু পেনাল্টি নয়, বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো 50-50 সিচুয়েশান, সেগুলো তাদের বিপক্ষে গেছে। আমি সেই সিচুয়েশান নিয়ে প্রশ্ন তুলছি না, আরও একটা সিচুয়েশানের কথা তুলে ধরছি। আজকে যখন ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, অভিষেক টেকচাম সিং টাই ব্রেকারে পেনাল্টি, সাডেন ডেথের সময় পেনাল্টি নিতে যাবে। প্রথমত তো একটা খুব দৃষ্টিকটু ঘটনা ঘটলো, বারবার গোলপোস্টের জাল ছিঁড়ে যাচ্ছিল কেন আমি জানি না, এবং সেখানে কিন্তু গোলকিপার সহ দুই দলের গোলকিপার এবং ফুটবলারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটছিল। শেষ মুহূর্তে যখন অভিষেক টেকচাম সিং পেনাল্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে, রেফারি তাকে থামিয়ে দিয়ে তার মোজা ঠিক করতে বললেন, না সিম গার্ড পরে এসছে কিনা দেখার জন্য, সিম গার্ড পরে এসেছে কিনা দেখার জন্য। তো এই যে ঘটনাগুলো, তো এগুলো কোথাও কিন্তু গিয়ে ফুটবলের যে পেশাদারিত্ব, যে একটা ফ্রি ফ্লোয়িং ব্যাপার থাকে, সেখানে কিন্তু একটা ব্যাঘাত ঘটছে বলে আমার মনে হয়। রেফারিদেরকে অবশ্যই ভাবতে হবে, রেফারিদেরকে আর শিক্ষিত হতে হবে। এই প্রশ্ন, এই বক্তব্য বারবার আর রাখছি না, তবে যে দিকে এগোচ্ছে তাতে কিন্তু ওভারঅল ভারতীয় ফুটবলের মান নিয়ে প্রশ্ন অবশ্যই উঠছে। আজকের 5 পয়েন্টস এই পর্যন্তই। মোহনবাগান জামশেদপুরের ম্যাচে যদি নির্যাস হয় তাহলে এই 5টা পয়েন্টেই সেই নির্যাস বেরিয়ে আসে। মোহনবাগানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন দরকার। প্লেয়ারদের মেন্টালিটি সবার প্রথমে, কোচ সেটা মেনেও নিলেন, কোচ বললেন। তার সাথে কিন্তু মোহনবাগানকে কোপ আপ করে নিতে হবে কোচের ভাবনা চিন্তার সাথে। যে স্টাইল অফ ফুটবল এতদিন মোহনবাগান খেলেছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং নতুন স্টাইল অফ ফুটবলে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এটা বোঝাই যাচ্ছে, না হলে ISL-এ কিন্তু অসুবিধায় পড়তে পারে মোহনবাগান। তার সাথে সাথে বিশাল কায়েত নিয়ে আমরা কথা বললাম লিস্টন কোলাসোর পারফরমেন্স নিয়ে, এবং তার সাথে সাথে রেফারি নিয়ে। আজকের মোহনবাগান জামশেদপুর ম্যাচের 5 পয়েন্টস আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কিছু জানার থাকে, এবং যদি আপনাদের রেস স্পোর্টসের থেকে সব খবর সবার আগে পেতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জোহরদি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।